বিভিন্ন ইউরোপীয় কোম্পানির ভারতে আগমন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ভারতে উৎপন্ন হওয়া খাদ্যশস্য, বস্ত্র আর মশলা এইসবের চাহিদা অনেক আগে থেকেই ইউরোপের বাজারে ছিল, আর তারই সুবিধা নেওয়ার জন্য একে একে পর্তুগাল, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স ও সুইডেন থেকে কোম্পানি ভারতে চলে আসে তাদের ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য। তো এর ভেতরে পর্তুগালের আগমন নিয়ে বিস্তারিত বিষয় আজকের ভিডিওতেই আমরা বলবো। তো যেমনটা বললাম যে ভারত থেকে খাদ্যশস্য, বস্ত্র, মশলা এইসবের চাহিদা ইউরোপের এই বাজারে ছিল, আর ভারত থেকে ইউরোপের বাজারে এই যেত মেইন দুটো রাস্তা দিয়ে। একটা হলো এই আরব সাগর হয়ে, লোহিত সাগর হয়ে, ভূমধ্যসাগর হয়ে এই পথে, আর একটা হলো এই পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুর্কি এই রাস্তা দিয়ে ইউরোপে। এই দুটো রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, আর এই দুটো রাস্তাতেই মাঝখানে রয়েছে আরব দেশ আর তুর্কি, ইটালি। ফলে এই ব্যবসা বাণিজ্যে আরব এবং ইটালি তারা সুবিধাটা নিত, আর ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি করত। এখন ইউরোপ ভাবে যে মাঝখান থেকে এদেরকে না রেখে আমরা ডাইরেক্ট ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করলেই তো হয়, তাহলে আমাদের আর এত দাম দিয়ে জিনিসপত্র কেনা লাগে না। এখন ইউরোপীয় বণিকরা এই রাস্তা দিয়ে ভারতে আসতে ভয় পেত, কারণ তারা যদি এই রাস্তা দিয়ে আসতো তাহলে এই আরব ও ইটালি এর লোকজন, মেইনলি আরব দেশের যে ব্যবসায়ীরা, তারা তাদেরকে আসতে দিত না। অন্যদিকে ইউরোপের লোকজন জানতো যে ভারত এই দেশটা, মানে যে দেশ থেকে এই সমস্ত জিনিসপত্র আমদানি হচ্ছে, সেটা সমুদ্রের পাশে অবস্থিত, আর বিশ্বে যে কোনো দেশ যেটা সমুদ্রের পাশে অবস্থিত সেটা সমুদ্র দিয়ে কানেক্ট, মানে জলপথে সেই সমস্ত দেশে যাওয়া যায়। আর এই জন্যই ইউরোপীয় দেশগুলি ভারতে যাওয়ার জন্য সমুদ্র পথের আবিষ্কার করতে থাকে। এবার ইউরোপে দুটো দেশ আছে, পর্তুগাল আর স্পেন। এটা হলো স্পেন, এটা হলো পর্তুগাল। আর এইটা হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে এটা আছে মালি আর মরিটানিয়া। এই স্পেন আর পর্তুগালের সাথে এই মালি, মরিটানিয়ার সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য হতো, বিশেষ করে সোনার ব্যবসা বাণিজ্য হতো। ফলে এই সমুদ্রপথ তারা জানতো। এবার এই সমুদ্রপথটাকে আর একটু এক্সটেন্ড করার জন্য পর্তুগাল থেকে একজন নাবিক বার্থোলোমিও ডিয়াস ওই সমুদ্রপথ আবিষ্কারের জন্য রওনা দেয়। আর এই ঠিক পাশে পাশে আস্তে আস্তে ফাইনালি 1487 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার একদম দক্ষিণে এসে পৌঁছায়। আর পরবর্তীকালে এই জায়গাটার নাম দিয়ে দেওয়া হয় কেপ অফ গুড হোপ। ওই জন্য বলা হয় যে 1487 খ্রিস্টাব্দে বার্থোলোমিও ডিয়াস ইউরোপ থেকে এই কেপ অফ গুড হোপ এইটুকু আসার সমুদ্রপথ আবিষ্কার করে। আর এরপর এখান থেকে ফাইনালে ভারতে যাওয়ার সমুদ্রপথ আবিষ্কার করার জন্য পরে আরো একজন নাবিক স্পেন থেকে রওনা দেন ক্রিস্টোফার কলম্বাস এখান থেকে রওনা দিয়ে চলে আসে এই এরিয়াতে এসে দেখে যে এখানে যে সমস্ত লোকজন, তারা অনেকটা ইন্ডিয়ার লোকের মতন সেম। মানে ইউরোপীয় লোকজন জানতো যে ভারতীয় লোকজন যেমন হয় ঠিক সেই রকমের লোকজন এই এরিয়াতে ছিল। এই জন্যই কলম্বাস বলেছিলেন যে এইটা হলো ভারত। তবে ভারতকে তখন তারা বলতো ইন্ডিস। ফলে 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস এই ইন্ডিস আবিষ্কার করেন। কিন্তু পরে জানা যায় যে এই এরিয়া থেকে তো জিনিসপত্র আসে না, এই জন্যই পরে পর্তুগাল থেকে আরো একজন নাবিক ভারতে যাওয়ার জন্য সমুদ্রপথ খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়, এবং তিনি ওই বার্থোলোমিও ডিয়াসের রাস্তা মতন প্রথম এই কেপ অফ গুড হোপ পর্যন্ত আসেন। আর এখানে এসে বেশ কিছুদিন ছিল। থাকতে থাকতে একজন গুজরাটি ব্যবসায়ীর সাথে দেখা হয়ে যায়, আহমেদ ইবু মাজিদ, বা শুধু মাজিদ। তাহলে কি বললাম, ভাস্কো ডা গামা যখন এই কেপ অফ গুড হোপে আসে তখন গুজরাটি এক ব্যবসায়ীর সাথে দেখা হয়ে যায় মাজিদের সাথে কথাবার্তা বলে তিনি জানতে পারেন যে ভারত কোন পথে যাওয়া যাবে। এখন মাজিদের সাথে ভাস্কো ডা গামা বেশ কিছু দূর গিয়ে তারপর মাজিদ ভাস্কো ডা গামাকে এই গুজরাট যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, মানে গুজরাট যাওয়ার রাস্তা দিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাস্কো ডা গামা সেই রাস্তাতে একটুখানি চেঞ্জ করে তিনি ভুল করে কেরালাতে চলে আসেন। কেরালাতে একটা জায়গা আছে কালিকট, এই কালিকটে চলে আসেন। ভাস্কো ডা গামা গুজরাট যাওয়ার পরিবর্তে কালিকটে চলে আসেন। আর এটা ঘটে 1498 খ্রিস্টাব্দে। 1497 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে রওনা দেয়, আর ফাইনালি 1498 খ্রিস্টাব্দে এই কালিকটে এসে পৌঁছায়। এবং তখন থেকেই এই ইউরোপ থেকে ভারতের সমুদ্রপথ আবিষ্কার হয়ে যায়। এবার এই কেরালা, মানে এই যে এই এরিয়াতে যে রাজা ছিল তাকে বলা হতো তখন জ্যামোরিন এই ভাস্কো ডা গামাকে খুব স্বাগত জানায়, এবং ভাস্কো ডা গামা বেশ কিছুদিন এই কেরালাতে থেকে যায়।
তারপর এখান থেকে মশলা টসলা কিনে জাহাজ ভর্তি করে আবার ইংল্যান্ড চলে যায়। ভাস্কো ডা গামা এই কেরালাতে এসে দেখে যে আমরা ইউরোপে যে দামে মশলা কিনি তার থেকে ভারতে মশলা কত পরিমাণ সস্তা, আর এই সস্তার জন্য সে তার কাছে করে যত টাকা পয়সা এনেছিল সেই সমস্ত টাকা পয়সা দিয়ে মশলা কেনে। কেরালার ওই জ্যামরনের কাছ থেকে মশলা কেনে, আর এত পরিমাণ মশলা কেনে যে সে যে জাহাজ নিয়ে এসেছিল সেই জাহাজে কমতি পড়ে যায়। এই জন্য ভাস্কো ডা গামা আরো একটা জাহাজ কেনে, সেটাও মশলা দিয়ে ভর্তি করে, আর ওই জাহাজ দুটো নিয়ে এখান থেকে রওনা দেয়। রওনা দিয়ে ইউরোপে চলে আসে। এবার ইউরোপে এসে ওই দুই জাহাজে মশলা বিক্রি করে তার প্রায় 60 থেকে 64 গুণ প্রফিট হয়। ভাস্কো ডা গামার কাছ থেকে এই কাহিনী শুনে পর্তুগালের ব্যবসায়ীরা এখন ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আগ্রহী হয়, এবং 1500 খ্রিস্টাব্দে একজন ব্যবসায়ী ক্যাব্রাল, পেড্রো আলভারেস ক্যাব্রাল বলে একজন ব্যবসায়ী 1500 খ্রিস্টাব্দে ভারতে আসে। ভারতের এই কেরালাতে আসে ভাস্কো ডা গামার মতন ওই রকম ব্যবসা করার জন্য, কিন্তু তার মনে ছিল বেশি খাই। এসেই এই কেরালার যে জ্যামরিন তার সাথে কথাবার্তা বলে এই যে কালিকট, এই কালিকটে একটা গোদাম তৈরির চিন্তা ভাবনা করে এবং তার কাজও শুরু করে দেয়। ব্যবসা করার জন্য মানে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য এক জায়গায় শস্য বা বস্ত্র গোদাম দিয়ে রাখতে হয়, সেই রকম গোদাম তৈরির কাজ শুরু করে দেয় ওই কালিকটে। এই যে বর্তমানে এইটা হলো কোজিকোড, এই কোজিকোডটাকেই বলা হতো কালিকট। তো এই ক্যাব্রাল জ্যামরিনের কাছ থেকে ব্যবসা করার অনুমতি নিয়ে নেয় এবং ব্যবসা করতে থাকে, আর করতে করতে এখানে ছোটখাটো গোদামও বানিয়ে ফেলে, কিন্তু ধীরে ধীরে সে তার বারবারন্তে দেখিয়ে ফেলে। ওই জন্যই কলকাতার জ্যামরিন ওই ক্যাব্রালের উপর হঠাৎ করে একটা আক্রমণ করে, এবং তখন থেকে পর্তুগালের সাথে এই কেরালার টুকটাক একটা ঝামেলা শুরু হয়ে যায়। পরবর্তীতে 1502 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা আবারও এই কেরালাতে আসে, এসে ওই ঝামেলাটা মিটিয়ে দেয় এবং ওই জ্যামরিনের সাথে কথাবার্তা বলে ফাইনাল একটা সেটেলমেন্ট করে 3টে জায়গা ব্যবসার জন্য নিয়ে নেয়, কালিকট, কোচি আর কন্নড়। এই যে এইটা হলো কালিকট, এখানে কোচি আর এখানে কন্নড়, কালিকট, কোচি। ভাস্কো ডা গামা ওই জ্যামরিনের সাথে কথাবার্তা বলে এই 3টে জায়গাকে ট্রেডিং আউটপোস্ট হিসাবে নিয়ে নেয়, মানে এই 3টে জায়গা থেকে তখন ব্যবসা বাণিজ্য হতো। এখন ভাস্কো ডা গামা এখানে সমাধান করে তারপর আর ইউরোপে ফেরত যায়নি, তিনি এখানেই থেকে যান, আর পরের বছর 1503 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা মারা যান। আর ওই ক্যাব্রাল এই এরিয়া থেকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকে। এবার এই ব্যবসা বাণিজ্য চালাতে পর্তুগালের যে ব্যবসায়ীরা আছে তারা দেখছে যে একজন ব্যবসায়ী ক্যাব্রাল এইখান থেকে ভালোই ব্যবসা বাণিজ্য করছে, ফলে ওই ব্যবসা বাণিজ্যটাকে রেগুলেট করার জন্যই পর্তুগাল গভর্নমেন্ট একজন ব্যক্তিকে গভর্নর হিসাবে এই এরিয়াতে পাঠায় 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডি আলমোডা ওই ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোল বা গভর্ন করার জন্য কেরালার এই এরিয়াতে এসেছিল। এখন আলমোডা ভারতে এসে দেখে যে আমার ব্যবসা বাণিজ্য কোথা থেকে হচ্ছে, এই এরিয়া থেকে নিচে মানে ভারত মহাসাগর হয়ে আটলান্টিক মহাসাগর হয়ে ইউরোপে, মানে সমুদ্রপথে অনেকটাই রাস্তা। এখন এই রাস্তায় যাতে আমাকে কেউ বাধা না দেয় তার জন্য তিনি তার সমুদ্রপথকে স্ট্রং বানাতে চান, মানে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করতে গেলে তার জাহাজের ওপর যাতে কেউ অ্যাটাক না করে, এই জন্য তিনি সমুদ্রপথটাকে শক্তিশালী করতে চান, আর তার জন্যই তিনি নিয়ে আসেন ব্লু ওয়াটার পলিসি, মানে এই যে সমুদ্রপথ সেই সমুদ্রপথে নিজের আধিপত্য বিস্তার করেন। আর নিজের আধিপত্য বিস্তার তখনই সম্ভব যখন তার নৌসেনা মজবুত হবে, এই জন্যই তিনি নৌসেনা মজবুত করতে থাকেন, আর তার নৌসেনা বা নেভির একটা নাম দেন এস্তাদো দি ইন্ডিয়া। আলমোডা তার নৌসেনা মজবুত করার জন্য নাম দেন এস্তাদো দি ইন্ডিয়া। তো আলমোডা এখানে সমুদ্রপথটা দেখছিল, আর এখানে ব্যবসা করার জন্য ছিল ক্যাব্রাল। এবার আলমোডা এই যে সমুদ্রপথ নিজে শক্তিশালী করে নিল, এতটাই শক্তিশালী করলো যে এই সমুদ্রপথ দিয়ে যদি অন্য কোনো দেশের কোম্পানি যাওয়া আসা করতো তাহলে তার কাছ থেকে একটা ট্যাক্স নিত বা টোল নিত, যেটাকে বলা হতো কার্টেজ। তো কি বললাম, আলমোডা এই সমুদ্রপথ মানে ভারত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, এই দুটো মহাসাগর থেকে কার্টেজ নামক ট্যাক্স নিত। আর এই সব করার জন্য ভারত থেকে অন্যান্য যে সমস্ত দেশের কোম্পানি ব্যবসা বাণিজ্য করত, মানে ইজিপ্ট, আরব বা ভেনিস, এই সমস্ত দেশের ব্যবসায়ীদের সাথে ঝামেলা শুরু হয়ে যায়। আর এই ঝামেলা হতে হতে 1507 খ্রিস্টাব্দে গিয়ে ইজিপ্ট বা মামলুক সাম্রাজ্য আর ভারতের এই গুজরাট এরিয়া, এই দুটো জায়গার সৈন্যরা মিলে
আলবুকার্কের ওপর আক্রমণ করে। ফলে ওই দুটো এরিয়ার সাথে আলবুকার্কের একটা ছোটখাটো ঝামেলা বা যুদ্ধ তৈরি হয়ে যায়, আর এই লড়াইতে আলমোডার ছেলে মারা যায়। এরপর আলমোডা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, আর আলমোডা ওই সমস্ত দেশের ব্যবসা বাণিজ্যের ওপর ক্ষতি করতে থাকে। এই ক্ষতি করতে করতে আলটিমেটলি 1509 খ্রিস্টাব্দে গিয়ে ওই মামলুক, ভেনিস, গুজরাটের ব্যবসায়ী, আরবের ব্যবসায়ীরা এবং কেরালার যে জ্যামোরিন, এরা সবাই মিলে আলমোডার ওপরে একটা আক্রমণ করে, আর এই যুদ্ধ হয় দিউতে। ফলে তাদের সাথে আলমোডার ওই যুদ্ধকে বলা হয় ব্যাটেল অফ দিউ বা দিউয়ের যুদ্ধ। তবে এই যুদ্ধে আলমোডা সবাইকে হারিয়ে দেয়, কারণ আলমোডা ধীরে ধীরে তার নেভি আরো বেশি স্ট্রং করতে থাকে। এবার এই সমস্ত খবর পর্তুগালের রাজা বসে দেখতো। পর্তুগালের রাজা দেখছে যে আলমোডা সমুদ্র ক্যাপচার করছে, ফলে ব্যবসার ইন্টারনাল ট্রেডে কিন্তু কেউ খুব বেশি ইনভলভ হচ্ছে না, শুধুমাত্র ক্যাবরালে এখানে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ফলে এই ব্যবসায় আরো ইনভলভ হওয়ার জন্য আলবুকার্ককে পাঠানো হয়। 1509 খ্রিস্টাব্দে ভারতের ইন্টারনাল ম্যাটারে ঢোকার জন্য গভর্নর হিসাবে আসে আলবুকার্ক। এবার আলবুকার্ক যখন আসে তখন এই যে বললাম কন্নড়, কোজিকোড আর কোচি, এই তিনটে জায়গাতে পর্তুগালি কোম্পানির মোটামুটি ভালোই দাবদাবা হয়ে গেছে। এখন সব থেকে ভালো আর একটা জায়গা ছিল, সেটা হলো গোয়া। এই যে এইটা হলো গোয়া এরিয়া, আর এই গোয়া এরিয়াটা এখানে বিজাপুরের আন্ডারে ছিল। ফলে আলবুকার্ক এসে ওই বিজাপুরের যে সুলতান, তার সাথে বিভিন্ন কথাবার্তা বলে এই গোয়াকে নিয়ে নেয়। ব্যবসা বাণিজ্য বা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এই গোয়াকে ভালো একটা পয়েন্ট হিসাবে নিয়ে নেয়। তাহলে কি বললাম, আলবুকার্ক এসে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া নিয়ে নেয় 1510 খ্রিস্টাব্দে। আর আলবুকার্ক জানতেন যে ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতের ইন্টারনাল ম্যাটারে ঢুকতে হবে, মানে ভারতে যে সমস্ত রাজা বা সুলতানরা রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, যাতে তারা ব্যবসাতে কোনো রকম বাধা না দেয়। আর সেই সময় ভারতে শুধুমাত্র পর্তুগাল কোম্পানি বিদেশ থেকে এসছে, ওই জন্য তাদের ক্ষেত্রে এই কাজটা খুব একটা কঠিন ছিল না। আর এই ভালো সম্পর্ক রাখতে রাখতে আলবুকার্ক এই দক্ষিণ ভারতে তখন সব থেকে শ্রেষ্ঠ রাজা ছিল কৃষ্ণদেব রায়। ওই কৃষ্ণদেব রায়ের সাথেও আলবুকার্কের খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। কৃষ্ণদেব রায় আলবুকার্কের থ্রু পর্তুগাল থেকে বিদেশি ঘোড়া আনাতেন তার যুদ্ধে প্রয়োগ করার জন্য, আর এর পাশাপাশি অন্য অনেক কিছুর বিনিময়ে আলবুকার্ক এই এরিয়া থেকে দেদার রপ্তানি করতেন ইউরোপে। এবার আলবুকার্ক জানতেন যে ভারতে পর্তুগালিদের প্রভাব বাড়ানোর জন্য পর্তুগালের সংখ্যা বৃদ্ধি হওয়াটা প্রয়োজন। এই জন্য যে সমস্ত পর্তুগাল অফিসার বা সৈন্যরা আসতো তাদেরকে বলতেন যে আপনারা ভারতীয় মহিলাদের সাথে বিবাহ করুন। সেক্ষেত্রে দুটো লাভ আছে, একটা হলো ভারতীয় মহিলাদের সাথে যদি বিবাহ হয় তাহলে দোষ করলেও ওই এরিয়ার লোকজন তাকে কিছু বলবে না, আর উল্টো দিকে পর্তুগালের সংখ্যাও বৃদ্ধি পাবে। এছাড়া তখন ভারতে আলু আর তামাকের চাষ হতো না। আলবুকার্কি এসে ভারতে আলু আর তামাকের চাষ শুরু করায়। আর তখন ভারতে একটা কমন প্র্যাকটিস ছিল সতী প্রথা। আলবুকার্ক এসে অনেক চেষ্টা করেছিলেন যে ভারতের এরিয়াতে যাতে সতী প্রথাটাকে বন্ধ করা যায়। তো কি বললাম, আলবুকার্ক ভারতে আসে কবে, 1509 খ্রিস্টাব্দে। এসেই ওই 1510 খ্রিস্টাব্দে গোয়া নিয়ে নেয়। আর গোয়া নেওয়ার পর এই যে তিনটে এরিয়া ছিল কন্নড়, কোজিকোড আর কোচি, কোচিটাকে এই পর্তুগালে যে সমস্ত বিভিন্ন কাজ তার সেন্টার পয়েন্ট মানে রাজধানী স্থাপন করে। আলবুকার্ক এসে এই কোচিটাকেই পর্তুগালি বিভিন্ন জিনিসপত্র বা কার্যকলাপের সেন্টার পয়েন্ট বা রাজধানী হিসাবে ঘোষণা করে। কোথায়, এই কোচিকে। আর কি বললাম, 1510 খ্রিস্টাব্দে গোয়া নিয়ে নেয়। আর এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন পর 1526 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোর নিয়ে নেয়। এই যে এইটা হলো ম্যাঙ্গালোর। 1526 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোর দখল করে নেয় ব্যবসার জন্য। এবার এইভাবে চলতে থাকে। এইভাবে চলতে চলতে 1529 খ্রিস্টাব্দে 1529 খ্রিস্টাব্দে আরেকজন নতুন গভর্নর আসেন, নিনো দি কুনহা। আলবুকার্কের পরিবর্তে নতুন একজন গভর্নর আসে, নিনো দি কুনহা। নিনো দি কুনহা এসে প্রথমেই এই যে রাজধানী কোচি ছিল সেটাকে শিফট করে গোয়া নিয়ে নেয়। নিনো দি কুনহা পর্তুগালে এই বিভিন্ন কাজের যে সেন্টার পয়েন্ট কোচি, এই কোচিটাকে শিফট করে গোয়া ট্রান্সফার করে নেয়। আর কিছুদিন পর 1534 খ্রিস্টাব্দে এই এরিয়াতে সুলতান ছিল বাহাদুর শাহ। এই এরিয়াতে সুলতান ছিল বাহাদুর শাহ। এই বাহাদুর শাহের সাথে কথাবার্তা বলে বোম্বে নিয়ে নেয়। 1534 খ্রিস্টাব্দে নিনো দি কুনহা এই এরিয়ার যে সুলতান বাহাদুর শাহ তার সাথে কথাবার্তা বলে এই মুম্বাইটাকে ট্রেডিং পোস্ট হিসাবে দখল করে নেয়। যদিও এর পরবর্তীতে 1661 খ্রিস্টাব্দে গিয়ে যখন
ইংল্যান্ডের রাজা জেমস দ্বিতীয় তার সাথে পর্তুগালের রাজকন্যা ক্যাথরিন এর বিয়ে হয়, তখন পর্তুগাল এই বোম্বেটাকে ওই ইংল্যান্ডের রাজা চার্লস দ্বিতীয় তাকে গিফট হিসাবে দিয়ে দেয়। তো যাই হোক, সেটা আমরা পরে আসছি। এবার ওই যে বললাম যে নিনোদি কুনহা কি করলো, এই বোম্বে নিয়ে নিল। আর তারপর নিনোদি কুনহাও বুঝেছিল যে ভারতের এই এরিয়াতে আমাকে পর্তুগিজ এক্সপানশন করতে হবে, মানে পর্তুগালিদের সংখ্যা বাড়াতে হবে। আর এর জন্য আরেকটা প্র্যাকটিস করা হয় যে ধর্ম পরিবর্তন করা। পর্তুগালিরা এসে বিভিন্ন লোককে বুঝিয়ে বাজিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতেন। আর তাদের এই ধর্ম পরিবর্তনের কাজ এতটাই বেশি বেড়ে যায় যে 1579 খ্রিস্টাব্দে এই পর্তুগিজ ব্যবসায়ীরা দিল্লির যে বাদশাহ আকবর তারও ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে খুব একটা লাভ হয়নি। এবার 1579 খ্রিস্টাব্দে ওই যে বললাম পর্তুগিজ ব্যবসায়ীরা আকবরের ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলেন, তবে উদ্দেশ্য শুধুমাত্র সেটা ছিল না, তার পাশাপাশি এই বাংলার এরিয়া তখন ছিল আকবরের আন্ডারে। ফলে এই বাংলার এরিয়াতেও তাদের ট্রেডিং আউটপোস্ট খোলার বা তৈরি করার পরিকল্পনা করছিলেন। আর সেই জন্যই আকবরের কাছে যান এবং তার সাথে কথাবার্তা বলে এই হুগলিতে একটি ট্রেডিং আউটপোস্ট খোলার পারমিশন নিয়ে নেন। আর সেই হিসাবেই 1579 খ্রিস্টাব্দে হুগলিতে, এই যে এইখানে হলো হুগলি, এই হুগলিতে পর্তুগালরা তাদের ট্রেডিং আউটপোস্ট বা গোদাম তৈরি করে। আর এইভাবে চলতে চলতে এই এরিয়াতে পর্তুগিজ কোম্পানি তার মনোপলি নিয়ে নেয় লবণের ব্যবসাতে। এই এরিয়াতে যে লবণের ব্যবসা হতো সেটা মেইনলি করতো এই পর্তুগিজ কোম্পানি আর দেশীয় কোম্পানি, কিন্তু ধীরে ধীরে এই পর্তুগিজ কোম্পানি ওই লবণের ব্যবসাতে একচেটিয়া অধিকার নিয়ে নেয়। আর এইভাবে বিভিন্ন ট্রেডিং করতে করতে পর্তুগিজ কোম্পানি স্লেভ ট্রেডিংও শুরু করে, মানে দাস বিক্রি করত। আর এই দাস বিক্রিতে তাদের সাহস এতটাই বেড়ে যায় যে 1632 খ্রিস্টাব্দ আসতে আসতে 1632-এ দিল্লিতে শাসক ছিল শাহজাহান এবং শাহজাহানের স্ত্রী মমতাজ মহল। 1632-এ পর্তুগিজ কোম্পানি ওই মমতাজ মহলের দুজন দাসী তাদেরকেও বিক্রি করার জন্য সচেষ্ট হয়। এই খবর পেয়ে যায় শাহজাহান। শাহজাহান তারপর এই হুগলিতে চলে আসে এবং হুগলিতে তাদের যে ঘাটি ফাটি ছিল সেইগুলো ভেঙে চুরে দেয়। যদিও অনেক রিকোয়েস্ট করার পর শাহজাহান তাদেরকে ছেড়ে দেয় এবং তারপর এই পর্তুগিজ কোম্পানি তাদের যে ট্রেডিং বা ব্যবসা বাণিজ্য সেটাকে একটু নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এবার দিন যেতে যেতে আগে এই যে পুরো ভারতে শুধুমাত্র পর্তুগিজ কোম্পানি ছিল, এবার ইউরোপ থেকে অন্যান্য দেশের কোম্পানিও ভারতের এরিয়াতে চলে আসে। ফলে পর্তুগাল কোম্পানির যে একচেটিয়া ব্যবসা সেইটা নষ্ট হয়ে যায় এবং পর্তুগালিদের ওপর অন্যান্য কোম্পানির প্রভাব ধীরে ধীরে বেশি হতে থাকে। এই জন্যই পর্তুগিজ কোম্পানি তাদের ব্যবসা ভারত থেকে কমিয়ে দিয়ে এইদিকে ইন্দোনেশিয়ার দিকে বাড়িয়ে দেয়। ভারতের দক্ষিণ পূর্ব দিকে দেশ রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। এই এরিয়াতে পর্তুগাল তাদের কোম্পানির আধিপত্য বিস্তার করতে থাকে এবং ভারতে তাদের ব্যবসা বাণিজ্যের পরিমাণ কমিয়ে দেয়। আর এই কমাতে কমাতে ওই যে বললাম 1661 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জেমস দ্বিতীয় তার সাথে পর্তুগালের রাজকন্যা ক্যাথরিন তার বিয়ে হয়। আর এরপর ভারতের এরিয়াতে পর্তুগালের আধিপত্য একেবারেই কমে যায় এবং এই পর্তুগালিদের যত ট্রেডিং পোস্ট নেওয়া ছিল তার বেশিরভাগই ইংরেজরা নিয়ে নেয়। আর সেই হিসাবেই এই বোম্বেটাও চার্লস দ্বিতীয়কে গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়। তবে চার্লস দ্বিতীয় সেটাকে গিফট হিসেবে নিয়ে বেশ কয়েক বছর পর 1668 খ্রিস্টাব্দে এই বোম্বেটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাড়ায় দিয়ে দেয় বার্ষিক 10 পাউন্ড ভাড়াতে। এবার ইংরেজ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্তুগালের বিভিন্ন ট্রেডিং আউটপোস্ট নিয়ে নিলেও গোয়াটা নেয়নি, কারণ পর্তুগিজ কোম্পানি এই আশেপাশের দক্ষিণে যত সাম্রাজ্য ছিল তাদের সাথে একটা ট্রিটি করে নেয়। 1570 খ্রিস্টাব্দে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পর্তুগিজ কোম্পানি এই দক্ষিণ ভারতের যত এরিয়া ছিল, এই দক্ষিণ ভারতের যত সাম্রাজ্য এবং সেখানকার যত রাজারা তাদের সাথে একটা ট্রিটি করে নেয় যে আপনারা কখনোই এই গোয়া থেকে পর্তুগালিদের সরিয়ে দেবেন না এবং আপনাদের জায়গায় যদি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো সাম্রাজ্যও চলে আসে তারাও এই গোয়া থেকে পর্তুগিজদের বিতাড়িত করবে না এবং এই গোয়ার ওপরে কোনো অ্যাটাক হবে না। এই জন্যই গোয়া থেকে পর্তুগিজরা আর যায়নি। ফলে 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেলেও এই গোয়া পর্তুগালিদের আন্ডারেই ছিল। ফাইনালে 1961 খ্রিস্টাব্দে গিয়ে গোয়া ভারতের আন্ডারে চলে আসে, মানে গোয়া স্বাধীন হয়ে যায় পর্তুগালিদের কাছ থেকে। গোয়া 1961 খ্রিস্টাব্দে পর্তুগালিদের কাছ থেকে স্বাধীন হয়ে ভারতের আন্ডারে চলে আসে। এবার ভারতে পর্তুগালিদের একটা বড় অবদান হলো প্রিন্টিং প্রেস চালু করা। 1556 খ্রিস্টাব্দে ভারতে
পর্তুগালিরা প্রথম প্রিন্টিং প্রেস চালু করে গোয়াতে। আর ভারতের এই এরিয়াতে অর্থাৎ হুগলিতে পর্তুগালিদের একটি অবদান রয়েছে যে 1579 খ্রিস্টাব্দে পর্তুগালিরা যখন এই হুগলিতে ট্রেডিং করার পারমিশন নিল, তখন এর আশেপাশেই পর্তুগালিরা তাদের কলোনি বসাতে থাকে এবং কলোনিতে যাতে পর্তুগালিদের সংখ্যা বেশি হয় তার জন্য আশেপাশের লোককে বুঝিয়ে বাজিয়ে ধর্ম পরিবর্তন করাতেন। এবং এইভাবে চলতে চলতে 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেলে একটি চার্চ স্থাপন করেন, যেটাকে বর্তমানে বলা হয় ব্যান্ডেল চার্চ। 1599 খ্রিস্টাব্দে পর্তুগালিরাই ওই ব্যান্ডেলে চার্চ প্রতিষ্ঠা করেন। তবে সেটাকে তখন ইনিশিয়ালি বানানো হয়, পরবর্তীতে 1660 খ্রিস্টাব্দে গিয়ে ফাইনালি ওই ব্যান্ডেল চার্চ কমপ্লিট হয়। তো কি হলো, পর্তুগালিরা সবার প্রথম ভারতে এলো ব্যবসা বাণিজ্য করার জন্য এবং করতে করতে তাদের ব্যবসার পরিমাণ কমিয়ে দিয়ে তারা ইন্দোনেশিয়াতে শিফট হয়ে গেল এবং যেটুকু যা বাকি ছিল সেইটুকু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে হয়ে গেল। আর এইভাবেই পর্তুগালি ভারত থেকে শেষ হয়ে যায়। এবার এর পরে আরো বিভিন্ন কোম্পানি ভারতে আসে, যেমন ডাচ বা নেদারল্যান্ড, তারপর ইংল্যান্ড, তারপর ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন ইত্যাদি। তো পর্তুগালিদের আগমন সম্পর্কে হলো। এরপর বাকি যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের আগমন সম্পর্কে আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব।